হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল আমার সঙ্গে ভ্রমণ। আজকের আমার ডেস্টিনেশন হচ্ছে মহাকুম্ভ মেলা। আমি এই ডেস্টিনেশনে যাওয়ার জন্য যে স্টেশন থেকে শুরু করছি আজকের ব্লগটা, সেটা হচ্ছে কলকাতা স্টেশন। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে ভিউটা, কলকাতা স্টেশনের মধ্যে দাঁড়িয়ে আছি। দেখতেই পাচ্ছ কলকাতা স্টেশন, অ্যান্ড এখানে ক্রাউডটা মোটামুটি ক্রাউড রয়েছে। তো আমরা আজকে যাব প্রতাপের মাধ্যমে। তো প্রতাপ এক্সপ্রেস রয়েছে রাত্রি 10টা 45 মিনিটে। তো সেই ট্রেনটার জন্য আমরা এখন ওয়েট করছি। এখন ঘড়িতে বাজে 7টা। তোমরা দেখতেই পাচ্ছ ঘড়িতে বাজে 7টা। তো এখন থেকে ওয়েটিং করব কখন মহাকুম্ভে যেতে পারি। তো দেখা হচ্ছে ট্রেনে চাপার পর। হাতে গোনা কয়েকটা দিন, তারপরেই শেষ হতে চলেছে মহাকুম্ভ মেলা। এই মুহূর্তে তোমরা যারা কুম্ভ মেলায় যেতে চাইছো, ট্রেনের অবস্থা তো তোমরা অবশ্যই জেনে গেছো যে প্রচুর পরিমাণে ভিড় হচ্ছে। তাহলে যে স্টেশন থেকে ট্রেনটা ধরবে, অর্থাৎ যে স্টেশনে ট্রেনটা ছাড়ছে, সেই প্রথম ফার্স্ট স্টপেজ থেকে ট্রেনটা ধরার চেষ্টা করবে। অ্যাটলিস্ট তোমরা দাঁড়িয়েও যেতে পারবে। তো সেই কারণেই আমরা প্রতাপ এক্সপ্রেস, অর্থাৎ যেটা উইকলি চলে শুধুমাত্র শুক্রবার দিন, সেই ট্রেনে করে চেপে গেছিলাম প্রয়াগরাজ জংশনে। তো বন্ধুরা, আমাদের ট্রেনটা অ্যানাউন্স হয়ে গেছে, প্ল্যাটফর্ম নাম্বার 5-এ দিয়েছে আমাদের ট্রেনটা। তো চলো যাওয়া যাক। কুম্ভ মেলায় যেতে গেলে তোমাদের ব্যাগ এবং মোবাইল দুটোই সাবধানে রাখতে হবে। আমরা ট্রেনে চেপে গেছি এবং হর হর মহাদেবের ধ্বনি দিয়ে আমাদের যাত্রা শুরু হলো। ট্রেনে সিগন্যাল না পাওয়ার কারণে আমাদের ট্রেনটা দাঁড়িয়েছিল যমুনা নদীর ওপর। সেই সময়কার ভিউ আমরা উপভোগ করতে পারলাম। চলে এসছি আমি আজকে প্রয়াগরাজ জংশন। প্রয়াগরাজ জংশনে আগের দিন তোমাদের বলেছিলাম যে আমি প্রতাপ এক্সপ্রেস করে আসবো প্রয়াগরাজ। তো আজকে চলে এসছি আমি প্রয়াগরাজ জংশন। দেখে নাও, আমি অফ ডেতে এসছি, কিন্তু তাতেও এখানে মানুষের ক্রাউডটা শুধু দেখে নাও। প্রয়াগরাজ জংশন ভিড় কোনোদিনই কমবে না। যেদিন শাহী স্নান সেদিনটা মনে হয় আরও বেশি ভিড় হয়। আর তবে আজকের ভিড়টা তোমরা দেখে নাও, এদিকে যাচ্ছে সবাই কুম্ভ মেলায়। ভীষণ রোদ দিয়েছে, তাকাতেও পাচ্ছি না রোদের দিকে। প্রয়াগরাজের এই জায়গাতেই মিনিমাম 5 থেকে 6 কিলোমিটার ডিস্টেন্সে 4টে স্টেশন রয়েছে। একটা রামবাগ, একটা প্রয়াগরাজ জংশন, আর একটা সম্ভবত এখন মনে পড়ছে না। কিন্তু এই 4টে স্টেশন নিয়ে এই প্রয়াগ জায়গাটা গঠিত হয়েছে। এবং দেখতে পাচ্ছেন প্রয়াগরাজের এই জংশনটা বিরাট বড় এরিয়া নিয়ে গঠিত। এবং এই যে গেটটা রয়েছে, এই গেট দিয়ে সকল পুণ্যার্থী যাচ্ছেন সেই পুণ্যভূমির দিকে। এবং এই স্টেশন চত্বরের এরিয়াটা বিরাট বড় এলাকা নিয়ে গঠিত। এবং এখানেই বহু মানুষ আসছেন এবং তিরপল মিলে বসে যাচ্ছেন কিছুক্ষণ রেস্ট নেওয়ার জন্য। তারপরেই তারা হয় বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন অথবা মহাকুম্ভের মহাস্নানের দিকে। কুম্ভ মেলা মানুষের মেলা, অর্থাৎ মানুষের এত ভিড় এখানে দেখতে পাবেন আপনারা, যেখানে মানুষ চারিদিকে মানুষ আর মানুষ। এবং সেই মানুষের পদধূলি পড়ে এই জায়গাটা ত্রিবেণী সঙ্গম যাওয়ার জন্য হেঁটে হেঁটে এখানে যাচ্ছি রাস্তা দিয়ে ত্রিবেণী সঙ্গম। এবং দেখতে পাচ্ছ যে কত লোক, কত মানুষ যাচ্ছে আমার সঙ্গে। এবং তার সঙ্গে এখানে রয়েছে এই রাস্তার বাঁ দিকে পুলিশ কমিশনারের অফিসও রয়েছে। এবং এই দিকটায় কত সুন্দর সাজানো গোছানো রয়েছে। প্রয়াগরাজ এসে তোমরা রাস্তার ধারে চা, পানীয় জল, অনেক কিছু ব্যবস্থা এখানে দোকানদারি দেখতে পাবে। সেখান থেকে এই গরমে রোদের সময় অবশ্যই চা খেয়ে এনার্জি পেতে পারো। এবং আখের রস তো গরমের সময় একটা ঠান্ডা তৃপ্তির জায়গা। তো এদিকে বহু মানুষ হেঁটে চলেছে, লাগাতার সঙ্গমের দিকে রওনা দিচ্ছে। এবং এখানে রাস্তা তোমরা একদমই ফাঁকা পাবে না। যেতেই একটা প্রয়াগরাজের স্কুল দেখতে পেলাম, যেটার নাম হচ্ছে বিশপ জনসন স্কুল কলেজ স্টেডিয়াম। তো এখানটা বেশ দেখতে সুন্দরই লাগছে, ভিউটা দেখতে। তো এবং আমি এই দিকে সোজা যাচ্ছি এবং উল্টো দিকে দেখতে পাবে নগর নিগম প্রয়াগরাজের একটা বিল্ডিং। এবং চারিপাশটা কত সুন্দরভাবে সাজানো এবং কত মানুষের ঢল পড়েছে। এবং কত মানুষ যাচ্ছে, সেমনি মানুষের ফোনও চুরি হচ্ছে। আমার সামনে একটা চুরি হয়ে গেল। আমার এখানে ব্লগিং করতে ভয় লাগছে, তার কারণ যে কোনো সময় আমার হাত থেকে ফোনটাও লোকে কেড়ে নিয়ে চলে যেতে পারে, কেননা এতটা পরিমাণে চুরি হচ্ছে। এবং দেখো এত লোক এখানে ভিড় করে যাচ্ছে। এবং এখানে পৌরসভা জলও দিয়েছে খাবার জন্য, লোকের জন্য। এবং সামনেই দেখাবো তোমাদেরকে একটা চার্চ রয়েছে, পুরনো একটা চার্চ। চারিদিকের ভিউটা দেখে নাও।
যারাই কুম্ভ মেলায় আসবে তারা একটা জিনিস অবশ্যই ফেস করবে, সেটা হচ্ছে টোটো অটোর ঝামেলা। একটা মানুষ বা দুটো মানুষের টোটো ভাড়া নিয়ে নেবে 800 থেকে 900 টাকা, তাও আবার 5 কিলোমিটার রাস্তা। ত্রিবেণী সঙ্গম থেকে আমরা যেদিন ফিরি স্টেশনের উদ্দেশ্যে রওনা দিই, সেই দিনই আমাদের টোটো অটো ভাড়া নিয়ে নেয় 5 থেকে 800 টাকা। সেই জন্যেই বহু মানুষ এই ত্রিবেণী সঙ্গম থেকে অর্থাৎ মেন গেট থেকে এই রাস্তাটা পুরোটাই কভার করছে হেঁটে হেঁটে, এবং হাঁটতে অবশ্যই ভালো লাগছে, তার কারণ বহু মানুষ যাচ্ছে মেলার মতো চারিদিক, এবং বহু মানুষ, আমাদের বেঙ্গলে এটা দুর্গাপুজোর মতোই লাগবে, চারিদিকে লোকাময়, এবং দেখে মনে হচ্ছে যেন সবাই ঠাকুর দেখতেই যাচ্ছে, সেই রকমই ফিল হবে। তবে এক্ষেত্রে আরেকটা জিনিস তোমরা ফেস করবে, সেটা হচ্ছে যদি তোমরা জিজ্ঞেস করো কোনো পুলিশদের কাছে গিয়ে যে আর সঙ্গম কত দূর, বলবে সিধে যাও 1 কিলোমিটার, সিধে যাও 1 কিলোমিটার। এইরকম সিধে যাও 1 কিলোমিটার করে করে আমরা জাস্ট 10 কিলোমিটার হেঁটে ফেলেছি এবং পৌঁছে গেছি সঙ্গমের যে মেন গেটে সেই রাস্তার দিকে। এবং এই রাস্তা ধরে সোজা গেলেই আমরা পেয়ে যাব আকবর কেল্লা, এবং তার গায়েতেই রয়েছে যমুনা, গঙ্গা এবং সরস্বতী নদীর ত্রিবেণী সঙ্গম। তো এই রাস্তা দিয়ে যাওয়ার সময় বহু মানুষ তো দেখতেই পাচ্ছ, বহু মানুষ একে অপরে যাতে হারিয়ে না যায় দড়ি দিয়ে চারিদিকে ব্যারিকেড করে তারা যাচ্ছে সঙ্গমের উদ্দেশ্যে স্নান করতে, যাতে প্রিয়জনরা হাত ছাড়া না হয়ে যায়। এবং বহু মানুষ তো একজন আরেকজনের আঁচল ধরে হাঁটছে কিংবা চাদর ধরে হাঁটছে যাতে তারা বিছড়ে না যায়। এবং চারিদিকে দেখো কত কত সাধুদের রথ, এগুলোকে রথ বলা হয়, তো তারা স্নান করার জন্য এই রথে চেপেই যায় স্নানের ঘাটে। তো বহু সাধু এখানে বসেও রয়েছে এবং তাদের এটা ডেকোরেশন এই সাইডে রাখা রয়েছে শাহী স্নানের উদ্দেশ্যে। আমরা যেদিন গেছিলাম সেটা হচ্ছে শাহী স্নানের 3-4 দিন আগে। তো তার সেই দিনই হঠাৎ করে এত ভিড় বেড়ে যাবে সেটা ভাবতে পারিনি। আমরা ভেবেছিলাম শাহী স্নানের আগে আগে যাব, স্নান করব, ভিড়টা কম থাকবে, কিন্তু সেই সময় আমাদের মতনই বহু মানুষ ভিড় কম হওয়ার আশায় পৌঁছে গেছে মহাকুম্ভে, এবং সেই দিনই বিরাট ভিড় হয়েছে। তো আমরা যেতে যেতে প্রায় সকাল থেকে 1:30টার সময় ট্রেনে থেকে নামার পর এই সঙ্গমে আসতে প্রায় বিকেল 5টা হয়ে যায়, এবং 5টা হতে না হতেই চারিদিকে সঙ্গম নগরীর চারিদিকে এরকম লাইটের শো দেখা মেলে। এবং যখনই এই ব্রিজটা চোখের সামনে ভেসে ওঠে তখনই মনে হয় যে মনে একটা আলাদাই শান্তি চলে আসে, যে না, ফাইনালি প্রয়াগরাজের এই মাটিতে আমরা আসতে পারলাম, এবং এই মাটিতে এসে নিজেকে ধন্য বলে মনে হচ্ছে। এবং এটা হচ্ছে যমুনা নদী, এটা গঙ্গা নদী, যেখানে বহু মানুষ আজকেও স্নান করছে। অনেকজনেই নেমে পড়েছে মাঠের মধ্যে ফটোগ্রাফি করতে, এই সুন্দর দৃশ্যের সাক্ষী হতে। তো এখানে লাইট চারিদিকে জ্বলে গেছে এবং জায়গাটার মাহলটাই আলাদা, এবং চারিদিকে এত লাইট, এত আলো, দেখলেই তোমার বেশ সুন্দর লাগবে। এবং সেই ভাসমান যে ব্রিজটা, সেই ব্রিজটা আমরা বহু দূর থেকে ভিডিও করছি, যার কারণে ভিডিওটা একটু ফাটা ফাটা হয়ে গেছে, কিন্তু খুবই ভালো লাগছে। আমরা এই ব্রিজের ওপর দিয়েই চলে যাব আখড়াতে। আজকে থাকবো সেই আখড়ার মধ্যে। তো আখড়ার নাম, কীর্তন আমরা সমস্তটাই এক্সপ্লোর করব। তো এবার আমরা এই পাড় থেকে সোজা যাচ্ছি আকবর কেল্লার দিকে, যেখানে মেইন সঙ্গম। যারা যারা আসতে পারেনি তারা অবশ্যই এই জায়গাটাকে ক্যাপচার করার জন্য প্রিয় মানুষদেরকে ভিডিও কল করে দেখাচ্ছে, এবং কিছু কিছু মানুষ তো সেলফি তুলতে ব্যস্ত, এবং আমরাও যাচ্ছি, কিন্তু তার মধ্যে থেকে ফোন হারিয়ে যাওয়ার সম্ভাবনা তো অগাধ। এবং দেখো এরকম করে ঘোড়ায় করে বিভিন্ন সাধুরা এরকম সুন্দর করে সেজে তারা লাইন দিয়ে যাচ্ছে, এরা স্নান করে ফিরছে। বহু মানুষ এখান থেকে স্নান করে অলরেডি ফিরে গেছে, এবং এই ধরনের ঘাটে এরকম ধরনের ব্যারেল বিক্রি হচ্ছে যারা সঙ্গমের জল বাড়ি নিয়ে যেতে চায়। তবে এখানে রেটটা হাই রেট, তোমরা দেখে শুনেই কিনতে হবে তোমাদের। এবং এরকমভাবে বিভিন্নভাবে সাজানো রয়েছে বিভিন্ন ছোটোখাটো মন্দির, শিবের মন্দির, পার্বতীর মন্দির, এই ধারের পাশে অনেক পেয়ে যাবে। এবং মন্দিরগুলো এত সুন্দরই কারুকার্য, দেখতে প্রাণটা ভরে যাবে। তো এরকমভাবেই এক্সপ্লোর করতে করতে আমরা এগিয়ে চললাম, এবং আগিয়ে যাওয়ার এখানেই আমরা একটা সাধুদের আখড়া দেখতে পেলাম, এবং সেখানে বহু মানুষ, এখানে একটা ঘোড়া রাখা রয়েছে, এবং এই সাধু বাবার কাছে বহু ভক্ত এসছে আশীর্বাদ নিতে।
এবং বহু মানুষ যে যার উদ্দেশ্যে রওনা দিচ্ছে আগে গিয়ে। তো এখানে আমরা কিছুক্ষণ দাঁড়ালাম, কিছু সেলফি তুললাম এবং তারপর এই যে দেখো সবাই এরকমভাবে রাস্তা দিয়ে একে অপরকে চাদর দিয়ে ধরে ধরে যাচ্ছে যাতে বিছড়ে না যায় এই মহাবীরে। এখানে এলে একটা জিনিস তোমরা সবসময় তোমাদের কানে আসবে, অ্যানাউন্সমেন্ট চলছে যে এখানে এই মানুষটা হারিয়ে গেছে, এখানে চলে এসো। এবং হারিয়ে যাচ্ছে যেমন ফিরেও পাচ্ছে, সবাই সবার সঙ্গে দেখাও হয়ে যাচ্ছে। এবং দেখো ব্রিজগুলো যে দূর থেকে আমরা দেখছিলাম, সেই ব্রিজগুলো কিন্তু তোমরা এইখানে কাছ থেকে আমার দেখার খুব ইচ্ছে ছিল যে কীভাবে এই যে ব্রিজটার ওপর ভেসে রয়েছে জলের ওপর। তো সেটা আমি দেখলাম যে এরকম বড় বড় লোহার ভারী ভারী এইরকম গোলাকৃতি করা রয়েছে সিলিন্ডারের মতো। তো এইগুলোর ওপরেই লোহার সিট পেতে দিয়েছে যাতে মানুষ সুবিধা মতো হাঁটতে পারে। এবং দেখো রাত্রে প্রায় এখন 7টা বাজে, তো এখনই বহু মানুষ এখানে গঙ্গা নদীর তীরে, এটা গঙ্গার পার, তো এইখানেই বহু মানুষ এখন পুণ্য স্নান সেরে ফেলছে, পরের দিন আবার ভোরবেলায় স্নান করবে। সেই উদ্দেশ্যে বহু মানুষের প্রতীক্ষার ফল এখানে স্নানের ডুবকি লাগানো। তো ডুবকি নিয়ে নিচ্ছে, এটা হচ্ছে গঙ্গা নদী। তো আমরা এবার এই ব্রিজটা যেটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে তোমার 23 নম্বর ব্রিজ। তোমরা যদি আখড়াগুলো এক্সপ্লোর করতে চাও তাহলে এই ব্রিজের ওপর দিয়ে এবার চলে যাবে মেন আখড়াতে, যেখানে বিভিন্ন সাধুদের আখড়া রয়েছে এবং সেখানে নাম কীর্তন ঠাকুরের ভজন দেখতে পাবে। তো তার পরের দিন সকালবেলায় আমরা এই 14 রত্ন কথা দেওয়ার দিয়ে এই সোজা হেঁটে যাচ্ছি যেখানে সঙ্গমে স্নান করব। এবং এই সোজা গেলেই আমরা পাবো হনুমান মন্দির এবং তার গায়েতেই আমরা স্নান করতে পারবো। তো 32 নম্বর গেটটা হচ্ছে সঙ্গম দুয়ার। তো সেই গেটের দিকে যেতে গেলে আমরা অনেকটাই ভুল রাস্তায় চলে এসেছি, যার কারণে আমাদের এত ঘুরে ঘুরে যেতে হচ্ছে। তো তোমরা ভুল করবে না, 32 নম্বর গেটে চলে যাবে। এবং এখানের ভিড়টা দেখো, ওপরের উঁচু জায়গাটা হচ্ছে ঢালু জায়গা, সেজন্য এত ভিড়। আর এটা হচ্ছে লেটে হয়ে হনুমানজির মন্দির এবং যে ফ্ল্যাগটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আকবর কিল্লার ওপর লাগানো রয়েছে, ওই ফ্ল্যাগটা দূর থেকেই দেখতে পাবে। এবং এই যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি, এই জায়গাটা থেকে সোজা চলে গেলে, এই যে যেদিকে আমরা যাচ্ছি এখন, এই দিকে সোজা চলে গেলে আমরা দেখতে পাবো আদি শঙ্কর দেব মন্দির। তো আদি শঙ্কর মণ্ডপে দেখা হচ্ছে। বন্ধুরা, আজকে যে আমি মন্দিরটার মধ্যে ঘুরতে এসেছি সেটার নাম হচ্ছে আদি শঙ্কর মণ্ডপম। তো এই মন্দিরটা থেকে তোমরা কুম্ভ মেলার ভিউ দেখতে পাবে। তো এদিকে দেখো, এখানে টেন্ট সিটি বুঝতে পারবে নিশ্চয়, দেখতে পাচ্ছ এখানে কতগুলো টেন্ট সিটি দেওয়া রয়েছে এবং ব্রিজটাও সাইডে রয়েছে এবং তার সঙ্গে মানুষের ঢল। এখন বাজে ঘড়িতে দুপুর 2টো, তার মধ্যে মানুষের ঢল দেখো। এই মন্দিরটার মধ্যে তোমরা দেখতে পাবে বিষ্ণুর বিভিন্ন অবতার এবং যখনই এইরকম গেটটা দেখতে পাবে তার পাশেই দেখবে দুদিকে দুটো দ্বারপাল রয়েছে, দেখতে খুবই ভালো লাগছে। তো এই মন্দিরটা 3তলা মন্দির। তো এই মন্দিরটার একটা সিস্টেম আমার খুবই ভালো লেগেছে। গোটা মন্দিরটা তোমার চক্কর, মানে এক পাক ঘোরা হয়ে যাবে। তো তোমরা এক পাক ঘুরে পরের 2তলায় যেতে পারবে, আবার এক পাক ঘুরে 3তলায় যাবে। তো আমরা এখন সেটাই করছি, এক পাক ঘুরে 3তলার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর ভিউটা দেখে নাও, মন্দিরে খুবই সুন্দর, একদম সাজানো গোছানো এবং এত রোদ এখানে, তার মধ্যে এই মন্দিরটা ভীষণ ঠান্ডা। খুবই ভালো লাগছে এই মন্দিরটা ঘুরতে পেরে। তো তোমাদেরকে আবার আর একটা দুয়ার দেখিয়ে দিচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ ভিডিওর মধ্যে আবার আর একটা দুয়ার। টোটাল 4টে গেট এই মন্দিরের। তো 3টে দুয়ার বন্ধ থাকে আর মেন দুয়ারটা দিয়ে ঠাকুরের ওপেন করা হয়, সেটাতেই ঠাকুরের পুজো করা হয়। এটা এই মন্দিরের বৈশিষ্ট্য। তো এবার আমরা এরকম করে মন্দিরের রেলিংয়ের মধ্যে দিয়ে 3তলায় যাচ্ছি। প্রত্যেকটা মানুষ এরকম করেই যাচ্ছে, সিঁড়ির ওপর দিয়ে এরকম করে রেলিং করে দেওয়া আছে। শ্রী শঙ্করজি মন্দির খুললে তোমরা এরকমভাবে অনেক শিবের মূর্তি দেখতে পাবে দেওয়া রয়েছে এবং তার ব্যাখ্যা লেখা রয়েছে। সমস্তটাই হিন্দিতে, যেহেতু আমরা প্রয়াগরাজ ইউপিতে রয়েছি। বন্ধুরা, আমরা এই মন্দিরের
থার্ড ফ্লোরে রয়েছি। এখান থেকে সঙ্গম খুব পরিষ্কারভাবে ভালোভাবে বোঝা যাচ্ছে। তো আমি এখন তোমাদের দেখিয়ে দিচ্ছি গঙ্গা যমুনা কিভাবে মিক্স হচ্ছে এবং সঙ্গম মেন সঙ্গম কোনটা। তো এইটা কনফিউশন সবাই থাকে, অনেকে গঙ্গা এসে স্নান করে সঙ্গম ভেবে চলে যায়। তো আমার এই ভিডিওটা যদি তোমরা দেখে থাকো তাহলে তোমাদের আর কোনোদিনই ভুল হবে না। তো চলো দেখিয়ে দিই। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ একটা ফ্ল্যাগ, এই ফ্ল্যাগটা হচ্ছে আকবর কেল্লার ফ্ল্যাগ এবং এর পাশ দিয়ে যে নদীটা গেছে, এই যে নদীটা তোমরা দেখতে পাচ্ছ, এই নদীটা হচ্ছে তোমার যমুনা নদী। এবং আমি এদিকে ক্যামেরাটাকে ঘোরাই, তো আর এই পাশ দিয়ে যে নদীটা দেখতে পাচ্ছ এই দিক থেকে, এটা হচ্ছে গঙ্গা নদী এবং এই গঙ্গা নদীটা এইখান থেকেও দেখা যায়। তো এই গঙ্গা নদীটা এইখান থেকে গিয়ে এই যে মেন জায়গা, এই জায়গায় দুটো নদী একসঙ্গে মিলিত হচ্ছে, যেখানে বড় বড় খাম্বাগুলো রয়েছে। তো এই জায়গাটা হচ্ছে মেন সঙ্গম, যেখানে গঙ্গা যমুনা দুটো নদী একসঙ্গে মিলিত হয়ে গঙ্গা হয়ে সোজা দিকে প্রবাহিত হয়ে চলে গেছে। তো তোমরা এখানে এই আকবর কেল্লাটাকে ফলো করবে। এবং তো বন্ধুরা আমার এই ভিডিওর মধ্যে তোমাদেরকে বুঝিয়ে দিতে পারলাম আশা করি, যে আকবর কেল্লার ঠিক সোজাসুজি গেলেই তোমরা সঙ্গমটা দেখতে পাবে এবং এই মন্দিরটাকে ফলো করলেই তোমরা কিন্তু মেন সঙ্গমে স্নান করতে পারবে। তো যাই হোক, ভিডিও শেষে একটা কথাই বলবো যে তোমরা যে কোনো নদীতে স্নান করো না কেন, এই ত্রিবেণী সঙ্গমের এই জায়গাটাতে অর্থাৎ এই প্রয়াগরাজের এই মহাকুম্ভের মহাযোগে তোমরা আসতে পেরেছো, এটা তোমরা অনেক পুণ্যের কাজ করেছো, তাই এই জায়গায় উপস্থিত হতে পেরেছো এবং এত মানুষের পদধূলি এই জায়গাটাকে আরও পবিত্র করে তুলেছে। তো আজকের ভিডিওতে এটাই জানালাম তোমাদের। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না এরকম আরও আমার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো তারপর আমরা সোজা চলে এলাম লেটে হয়ে হনুমানজির মন্দির। এখানে হনুমানজির দর্শন করার পর আমরা সোজা চলে এলাম বহু অপেক্ষিত সঙ্গম দুয়ার। তো সঙ্গম দুয়ারটা হচ্ছে 32 নম্বর ঘাট, অর্থাৎ 32 নম্বর পুল, 32 নম্বর ব্রিজ। তো বন্ধুরা আমরা স্নান করার জন্য সঙ্গম দুয়ারের দিকে যাচ্ছি। তো তোমাদেরকে দেখাবো ভিডিওতে, এইটাই হচ্ছে মেন সঙ্গম, যেখানে গঙ্গা যমুনা মিশেছে। আর প্রচুর লোকের ভিড় এখানে জমে গেছে, আর বিরাট রোদও দিয়েছে, তার জন্য তাকাতে পাচ্ছি না। বহু প্রতীক্ষিত সঙ্গম দুয়ারে ফাইনালি পৌঁছে গেলাম এবং এখানকার ভিউটা তোমরা দেখতেই পাচ্ছ। এই জায়গাটাই হচ্ছে মেন সঙ্গম, যেখানে গঙ্গা যমুনা দুটো নদী একসঙ্গে মিলিত হয়েছে। এবং যারা বোটে করে ওই পারে যাবে তাদের জন্য একটা ইনফরমেশান দিয়ে রাখি যে ওই পারে রয়েছে সরস্বতী ঘাট, ওই সরস্বতী ঘাট থেকেই তোমরা সঙ্গমের রওনা দিতে পারবে। কিন্তু আমরা ওই পারে যাইনি, এই পারেই সঙ্গমের মধ্যেই স্নান করেছি। তো গাইস এখন আমরা যাচ্ছি, মহাকুম্ভ স্নান হয়ে গেছে আমাদের, এখন আমরা যাচ্ছি আকবর কেল্লার দিকে। ফাইনালি আকবর কেল্লায় পৌঁছে গেলাম। তোমরা যারা আকবর কেল্লা ঘুরতে চাইছো তারা অবশ্যই বিকেল 5:30টার আগে এখানে পৌঁছে যাবে, কারণ 5:30টার সময় আকবর কেল্লা বন্ধ হয়ে যায়। তো এই আকবর কেল্লার মধ্যে দেখতে পাবে এলাহাবাদ প্রশস্তি, যেটা সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন লিখেছিলেন এবং এই এলাহাবাদ প্রশস্তির মধ্যে সম্রাট অশোকের নানান সাম্রাজ্য বিস্তারের কাহিনী খোদিত রয়েছে। এই আকবর কেল্লা এলাহাবাদ দুর্গ নামেও প্রসিদ্ধ। এই কেল্লার আরেকটি বিশেষত্ব হলো এর মধ্যে থেকে দেখা যায় সরস্বতী কূপ, অর্থাৎ সরস্বতীর কুণ্ড, যেটার ভেতর দিয়ে সরস্বতী নদী ভূগর্ভস্থ প্রবাহিত হয়। এটার একটা পৌরাণিক কাহিনী রয়েছে। ব্যাসদেব 18টি পুরাণ রচনা করার জন্য শ্রী গণেশের সাহায্য নিয়েছিলেন এবং কাহিনী অনুসারে ব্যাসদেব শ্রুতি পাঠ করছিলেন এবং শ্রী গণেশ সেটি শুনে শুনে লিখছিলেন। সরস্বতী নদী পাশ দিয়ে প্রবাহিত হচ্ছিল এবং সেই সরস্বতী নদীর প্রবল গর্জনে শ্রী গণেশ ঠিকমতো সেই বেদ বাক্য শুনতে পাচ্ছিলেন না। সেই কারণেই সরস্বতী নদীকে ধীরে প্রবাহিত হওয়ার আদেশ দিয়েছিলেন। কিন্তু সরস্বতী নদী জোরে প্রবাহিত হওয়ায় তর্জন গর্জন করায় গণেশ সরস্বতী নদীকে অভিশাপ দিয়ে বলছেন এবং বলেছিলেন যে ভূগর্ভের মধ্যে দিয়ে প্রবাহিত হতে। সেই কারণেই সরস্বতী নদী দেখা আর পাওয়া যায় না। তো বন্ধুরা আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি রামবাগ স্টেশন। তো মহাকুম্ভ দর্শন তো আমাদের হয়ে গেল এবং শাহী স্নান তো আমরা করিনি, অন্য দিনে এসেছিলাম। আমাদের স্নান হয়ে গেছে এবং এখানে দেখো সবাই হার হার জয় শ্রীরাম। তো সবাই ধ্বনি দিচ্ছে এবং যাচ্ছে, যেতে
তো খুবই ভালো লাগছে। তো বন্ধুরা, কুম্ভ মেলা এত ফেমাস কেন, এত মানুষের ঢল এই বছরই কেন নেমেছে, তার একটা মাত্র কারণ 144 বছর পর গঠিত হচ্ছে এই কুম্ভ মেলা। মহাকুম্ভ, মহাযুগ চলছে এখন। তো কুম্ভ মেলা প্রত্যেক 12 বছর অন্তর হয়। মহাকুম্ভের মহাবীর কুম্ভ মেলা কমপ্লিট এবং সবাই যাচ্ছে বাড়ি, তাও আবার কোথায়? রামবাগ স্টেশন দিয়ে। আর আমরা রামবাগ হয়ে যাব অযোধ্যার রাম মন্দির। তো সঙ্গে থাকো, ভিডিওটা পুরো দেখতে থাকো। সেটাও বলা হয় পূর্ণকুম্ভ। এবং মহাকুম্ভ হয় প্রত্যেক 12x12, অর্থাৎ 144 বছর পর যে যোগটা এসেছে, সেটা আমাদের এই জেনারেশনের সকল মানুষদের একটা বিরাট বড় ভাগ্যের বিষয় যে সবাই এই মহাকুম্ভের এই আয়োজন। আজকে আমি চলে এসেছি অযোধ্যার রাম মন্দির ঘুরতে এবং এখন আমি যাচ্ছি সরেয়ু ঘাটে স্নান করার জন্য। এবং মহাকুম্ভের এই মহা সমারোহে প্রত্যেকটা মানুষ, যতগুলো মানুষ গেছিল মহাকুম্ভে স্নান করতে, প্রত্যেকটা মানুষই মোটামুটি এই অযোধ্যার রামচন্দ্রের দর্শন করতে এসছে। তো এত ভিড়, এত সমাগম এখানেও জমেছে, মনে হচ্ছে দ্বিতীয় মহাকুম্ভ এখানেই হচ্ছে। তো তোমাদেরকে সেই ভিডিওটা আমি আজকে তুলে ধরবো, তো তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। যারাই প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা দর্শন করতে এসছে, তার মধ্যে 80% মানুষ প্রয়াগরাজ জাংশন থেকে আর মাত্র 163 কিলোমিটারের রাস্তা, অর্থাৎ মাত্র 5 ঘন্টার রাস্তায় 5 ঘন্টার রাস্তা অতিক্রম করলে আমরা পৌঁছে যাচ্ছি অযোধ্যার রাম মন্দিরে। তো বেশিরভাগ মানুষই এইরকমভাবেই ট্রিপটা প্ল্যান করেছে। তো আমরা ট্রেনে করে আসার সময় প্রত্যেকটা মানুষকেই জিজ্ঞেস করছিলাম, তো বেশিরভাগ মানুষেরই ট্রিপ অযোধ্যা রাম মন্দিরে আসা। তো রাম মন্দিরে আমরা মহাকুম্ভের টাইমে এসেছি। তো এই সময় এই যে রেলিংটার ওপারে যে মানুষগুলোকে দেখতে পাচ্ছেন, ওই পারে আমরা যে দিকে সোজা যাচ্ছি, এটা হচ্ছে সরেয়ু ঘাট যাচ্ছে, পুরো 5 কিলোমিটার রাস্তা। তো হেঁটে হেঁটে এতটা যাব, ওই সরেয়ু ঘাটে স্নান করার পর ওইখানে টার্নিং নিয়ে ওই দিক থেকে লোকগুলো সোজা রাম মন্দিরের দিকে রওনা দিচ্ছে। তো এখানে বহু মানুষ এখন দিনের বেলায় অ্যানাউন্সমেন্টের মধ্যে সারাক্ষণ চলছে যে এই মানুষ হারিয়ে গেছে, ওই মানুষ হারিয়ে গেছে, অ্যানাউন্সমেন্ট চলছে। এবং বহু মানুষ নিজেদের কাছের মানুষকেও ফিরে পাচ্ছে। এবং এই রাম মন্দিরের এই চত্বরের এলাকায় এসে এখানে তোমরা অনেক দোকান দেখতে পাবে, ঠাকুরের পিকচার বিক্রি হচ্ছে এবং এরকম ধরনের অনেক মূর্তি বিক্রি হচ্ছে, জামা কাপড় থেকে আরম্ভ করে জয় শ্রীরামের ওড়না বিক্রি হচ্ছে, বেশ দেখতে ভালোই লাগছে। এবং মন্দিরের লাইট বিক্রি হচ্ছে। তো আমরা সেগুলো এক্সপ্লোর করতে করতে সামনের দিকে এগিয়ে চললাম। তোমরা অযোধ্যা ধাম আসবে আর বানর সেনাকে দেখতে পাবে না, এটা তো হতেই পারে না। দেখে নাও কত পুচকে পুচকে বাঁদর সেনা, সরি পুচকে পুচকে বাঁদর সেনা। বন্ধুরা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে সরজু নদী। এই জায়গায় রামজি থাকবে, সেই জায়গায় হনুমানজি থাকবে না, সেটা কি করে হয়? তো এই যে জায়গাটা এলাম সেটা তোমাদের দেখিয়ে দিয়ে ভিড়টা, এটা হচ্ছে লম্বা লাইন এবং হনুমান মন্দিরের সামনে এই বিল্ডিংটা, এই মন্দিরটা রয়েছে এবং এইটা হচ্ছে হনুমান মন্দির। আর এই গলিটাকে বলা হয় হনুমান গলি। তো এখানে বড় ডিসপ্লের মধ্যে হনুমানজির পিকচার দেখাচ্ছে। অযোধ্যা এলে অবশ্যই এখানকার মিষ্টি টেস্ট করো। এখানকার পেড়া মিষ্টি বিখ্যাত। পেড়া খেতে গেলে মতিচুর লাড্ডু এবং পেড়া এখানকার ফেমাস। এখানে খেয়ে দেখবে অনেকটাই টেস্টফুল এবং দেশি ঘিয়ের তৈরি। তো আমরা সেগুলোই খেতে খেতে এগোতে লাগলাম রাম মন্দিরের উদ্দেশ্যে। আমরা যখন বেরিয়েছিলাম তখন অলরেডি সন্ধে হয়ে গেছে। তো আমরা এই সন্ধেবেলাতেই চারিদিক এক্সপ্লোর, রাস্তাঘাট এক্সপ্লোর করতে করতে রাম মন্দিরের দিকে এগোচ্ছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি পুরো রাম মন্দিরের ভেতরের ভিডিও দেখাবো। এই মহাকুম্ভ সময়ে মোবাইল নিয়ে রাম মন্দিরে যেতে দিচ্ছে। তো আমরা সমস্ত ব্যাগপত্র চেকিং করেই তবে ভেতরে যেতে দিচ্ছে। তো ব্যাগপত্র তোমরা চেকিং করতে পারো এবং ব্যাগ জুতোগুলো লকার রুমে রাখতে পারো, তারপরে কিন্তু তোমরা মোবাইল নিয়ে যেতে পারো এই মহাকুম্ভ টাইমে মন্দিরের ভেতরে। এবং সেখানে রামলালার পর্যন্ত ফটো তুলতে পারো, কিন্তু রামলালার ফটো তোলার ওখানে সিকিউরিটি রয়েছে, তো সেটা অসুবিধা হলেও তোমরা মন্দিরের ফটো অবশ্যই তুলতে পারবে।
জয় শ্রীরাম ধ্বনি দিয়ে প্রত্যেকটা ভক্তই উচ্ছ্বাসিত হয়ে এগিয়ে যাচ্ছে রাম মন্দিরের দিকে। এবং তোমরা এখানে আশা করি বুঝতেই পারছো ভিড়টা কেমন হয়েছে। মানুষের মাথাগুলো যেন ওপর থেকে পিঁপড়ের মতো মনে হচ্ছে এবং এত ভিড়, কিলবিল কিলবিল করছে মানুষের। তো মন্দিরটা এখনো পর্যন্ত কাজ চলছে। তো এটা হচ্ছে মন্দিরের ফ্রন্টটা, তো তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওর মধ্যে। कर मैं ভীষণ ভিড় রাম মন্দিরে এবং রাম মন্দিরে কত মানুষের ঢল সেই কুম্ভ মেলার এবং রাম মন্দিরের ভিউটা তোমরা দেখতে পাচ্ছ আমার এই ভিডিওর মাধ্যমে। তো এখন রাম মন্দিরে চলছে কনস্ট্রাকশন। তো রাম মন্দিরটা ঠিক এরকম এত সুন্দর কারুকার্য করেছে রাম মন্দিরে আসলে, এই যে এতটা কষ্ট করে আমরা এলাম এত ভিড় ঠেলে সেটা সার্থক হলো মন্দিরটাকে দেখে। এত ভালো লাগছে এখানে। আর এখানে দেখো মানুষ কাতারে কাতারে মানুষ এসেছে এবং মানুষ সেলফি তুলতে ব্যস্ত এখন রাম মন্দিরের সাথে। তো খুব ভালো লাগলো। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। রামভূমিতে এসে নিজেকে ধন্য বলে মনে হচ্ছে এবং রাম মন্দিরের দেখুন বাউন্ডারির কাজ এখনো চলছে এবং মন্দিরে তো এখনো কনস্ট্রাকশন চলছে। ওদিকটায় দেখলে বুঝতে পারবেন ভিড়ের পরিমাণটা কতটা এবং সামনেই এই দামি দামি পাথর রাখা রয়েছে যে পাথরগুলো দিয়ে রাম মন্দিরের কনস্ট্রাকশন চলছে এবং বড় বড় ক্রেনে করে এখনো পর্যন্ত রাত পর্যন্ত বিভিন্ন ওয়ার্কাররা এই রাম মন্দিরের কাজ এখনো চালিয়ে যাচ্ছে। এটা হচ্ছে অযোধ্যার রাম
মন্দিরের অযোধ্যা ধাম জাংশনের রেলওয়ে স্টেশন। এই স্টেশনটা এলে আপনাদের প্ল্যাটফর্মের মতো অর্থাৎ এয়ারপোর্টের মতো ফিল হবে। এই স্টেশনটা এয়ারপোর্টের আদলেই তৈরি করা হয়েছে এবং দূর থেকে আমরা ভিডিওটা করেছিলাম। রামলালার দর্শন করে বহু মানুষ এবার বাড়ি ফিরছে। সকালবেলায় কাশী বিশ্বনাথের ধাম জংশনে আমরা নেমে গেলাম এবং সোজা বিশ্বনাথের মন্দির যাওয়ার জন্য আমরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম। তখনই সাইডে দেখলাম ফুল মান্ডি। এখানে বিভিন্ন ধরনের ফুল, টাটকা টাটকা তাজা তাজা ফুল এখানে রাস্তার ধারে বিক্রি হচ্ছে। তো সেগুলোই দেখতে দেখতে চলে গেলাম আমরা কাশী বিশ্বনাথের মন্দিরে। কাশী বিশ্বনাথ হচ্ছে 12 জ্যোতির্লিঙ্গের একটা জ্যোতির্লিঙ্গ। তো বিশ্বনাথের মন্দিরের চূড়ার মধ্যে লাগানো রয়েছে সোনা, যার জন্যে এই মন্দিরটাকে স্বর্ণ মন্দিরও বলা হয়। এবং এখানকার বিখ্যাত মণিকর্ণিকা ঘাট, বলা হয় যে এই মন্দিরে মাতা পার্বতীর মণিকর্ণ অর্থাৎ কানের দুল কিংবা কান পতিত হয়েছিল। তার কারণেই সংস্কৃত ভাষায় মণিকর্ণিকা শব্দটি মণিকর্ণ থেকে এসেছে। সেই থেকেই এই মন্দিরের ঘাটের নাম মণিকর্ণিকা ঘাট। বলা হয় এই ঘাটে যে চিতা এই ঘাটে পোড়ানো হবে তারা মোক্ষ লাভ করবে। এবং আরও একটা জিনিস বলা হয়, এখানে রয়েছে দশস্বামেধ ঘাট, যেখানে গঙ্গা আরতি হয়। সেই ঘাটে স্নান করে যদি কাশী বিশ্বনাথের দর্শন করা হয় তাহলে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি লাভ করা যায়। বেনারসের এই গলিগুলোর নাম, কাশী বিশ্বনাথের যে গলি দিয়ে দর্শন করতে যাবেন সেই গলিটার নাম বিশ্বনাথ গলি। তো আমরা এখন যাচ্ছি মণিকর্ণিকা ঘাট দর্শন করতে। তো এটা দেখতে পাচ্ছেন চূড়া, এবং এই সোজা যে গেলে দেখতে পাবেন কাঠের সম্ভার। এবং এই জায়গাটা গেলে অবশ্যই আপনাদের মনটা স্থির হয়ে যাবে। বলা হয় এটা এমন একটা শ্মশান ঘাট যেখানে চিতার আগুন কোনোদিনই নেবে না, এবং সেটা আমরা চোখের সামনেই দেখতে পেলাম। সেই আগুনের ছাইগুলো চোখের সামনে মিনিটে মিনিটে ফেলে যাচ্ছে ওখানকার একটা লোক। সেটা দেখে অবশ্যই মনটা কি বলবো, কোনো স্থির হয়ে গেল আর কি। অন্য সময় যদি আপনারা বেনারস ঘুরতে আসেন তাহলে এই ঘাট জুড়ে শুধু দেখতে পাবেন চিতা জ্বলছে, কিন্তু এই মহাকুম্ভের ভিড়ের কারণে প্রশাসনের তরফ থেকে এখানে সেই সমস্ত জিনিসগুলো সরিয়ে দেওয়া হয়েছে। এবং এখানে একটা মন্দির রয়েছে সামনেই, সেই মন্দিরের ওপরের মধ্যেই সেই সমস্ত কাজকর্ম চলছে এবং মানুষ কাতারে কাতারে এখানে ঘুরে বেড়াচ্ছে পুরো মেলার মতো এবং দর্শন করছে। এই যে লাল মন্দিরটা রয়েছে এটার মধ্যে রয়েছে মা কালীর বিগ্রহ। জানা যায় যে এখানে হোলি উৎসবে চিতার ছাই দিয়ে হোলি খেলা হয়। কাশীতে যে মাসান হোলি খেলা হতো তা চিতা ভস্য হোলি নামেও পরিচিত ছিল। চিতার ছাই দিয়ে হোলি খেলার ঐতিহ্য বহু বছরের পুরনো। এই হোলি দেবতাদের দেবতা মহাদেবকে উৎসর্গ করা হয়। মাসানের হোলি মৃত্যুর ওপর বিজয়ের প্রতীক হিসেবে বিবেচিত হয়। মণিকর্ণিকা ঘাটটি দেবী অহল্যাবাই হোলকার দ্বারাই নির্মিত হয়েছিল।
ঘাটের কাছেই আদ্য শক্তিপীঠ বিশালাক্ষাজির মন্দির অবস্থিত। মৃত্যু এই শব্দটি আপনার কি ধরনের অনুভূতি জাগিয়ে তোলে? এটি কি আতঙ্ক, ভয়, অস্থিরতা বা দুঃখের অনুভূতি কি তৈরি করে? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে আপনি নিশ্চিতভাবে একা নন। আর যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে আপনার বারাণসীতে গঙ্গার ঘাট পরিদর্শন করা উচিত। আপনার চোখের সামনে সহমানব দেহের মৃতদেহ পুড়ে ছাই হয়ে যেতে দেখলে আপনি দুঃখিত কিংবা ভীত হবেন না, বরং চিন্তাশালী এবং আধ্যাত্মিক হয়ে উঠবেন। প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ বারাণসীর এই গঙ্গার ঘাট পরিদর্শন করে এবং আধ্যাত্মিকতার গভীর অনুভূতিতে ডুবে ফিরে আসে। আর আমিও তার ব্যতিক্রম নই। এখানে চিতার ছাই মিনিটে মিনিটে ফেলে যাচ্ছে এক কর্মচারী। তো এই পাশেই দেখতে পাবেন অঘরী বাবার একটা মন্দির। সেই অঘরী, এটা হচ্ছে অঘরীদের সাধনাস্থল মণিকর্ণিকা ঘাট। প্রত্যেক বছর বহু অঘরী এখানে রাতের পর রাত তাদের সব দেহ নিয়ে তপস্যা করে থাকে। দিনের বেলায় এই জায়গাটা উপলব্ধি করাটা যতটাই না সহজ, রাতের বেলায় এই জায়গায় এলে সত্যি মনের ভেতর একদমই ভয় চলে আসবে। অঘরী হলেন তন্ত্রমন্ত্রের সাধক। তারা রাত্রেবেলায় তন্ত্রমন্ত্রের ক্রিয়া করেন এবং সেটা নির্জন এলাকায় শ্মশানে বসে। তাদের জন্য বেস্ট জায়গা হচ্ছে মণিকর্ণিকা ঘাট, যেখানে মিনিটে মিনিটে শবদাহ জ্বলতেই থাকে। শাস্ত্রমতে অঘরীরা শিবের উপাসক এবং তারা ঝুটা হওয়া জিনিস অর্থাৎ মানুষের বর্জিত জিনিস ঈশ্বরের প্রসাদ রূপে গ্রহণ করে। সেটাই সব দেহ হোক কিংবা কোনো বর্জিত বজ্র পদার্থ, সমস্তটাই তারা গ্রহণ করে নেয়। তো জানা যায় যে অঘরীরা চিতার জ্বলা হওয়া আধজ্বলা মাংস গ্রহণ করে নেয় ভগবান শিবের প্রসাদ রূপে। তো বন্ধুরা, এই যে ঘাটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দশাশ্বমেধ ঘাট। এই ঘাটেই মাতা গঙ্গার আরতি হয়। আর এই যে মন্দিরটা, সেটা হচ্ছে দেবী গঙ্গার মন্দির। বারাণসী ভোজন রসিকদের জন্য একটা বিশেষ ভালো জায়গা, তার কারণ এখানে স্ট্রিট ফুড খুবই বিখ্যাত, যেগুলোর মধ্যে রয়েছে কচুরি, চাট, জালেবি এবং বেনারসি পান। এবং তার সঙ্গে শপিং করার জন্য বেনারসের কাপড় খুবই বিখ্যাত। তো বন্ধুরা, আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। শুরু করেছিলাম কলকাতা স্টেশন থেকে ভিডিওটা এবং এখন শেষ করছি বারাণসী জাংশনে এসে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো? কলকাতা থেকে এলাম মহাকুম্ভ মেলা এবং মহাকুম্ভ থেকে গেলাম অযোধ্যা নগরী, অযোধ্যা থেকে এলাম বেনারস। তো এই পুরো জার্নির ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে এবং নতুন একটা ডেস্টিনেশনে। ধন্যবাদ।